সংসদেই জুলাই সনদে সুর সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় বিরোধীদের রাজপথে নামা নিয়ে সন্দেহ, আন্দোলনের নামে অরাজকতা করলে মোকাবেলার হুঁশিয়ারি। উপজেলা নির্বাচনের সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোয় নজর এনসিপির। পদবঞ্চিত বিএনপি নেতাদের দলে ফেরানোর টার্গেট। দরজা খোলা অপরাধহীন ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য। ফেসবুক পোস্ট নিয়ে শাহবাগ থানায় সামনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা, সাংবাদিক সহ 8 জন আহত। পাল্টাপাল্টি বক্তব্য 2 সংগঠনের নেতাদের। 13 বছরেও বিচার আদালতের গণ্ডি পার হতে পারেনি রানা প্লাজা মামলা। আটকে সাক্ষ্য গ্রহণেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। এখনও মিলছে না পণ্যের ন্যায্য দাম এবং তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন। আপাতত বৃষ্টির আভাস দেখছে না আবহাওয়াবিদরা। বৈশাখের খরতাপের মধ্যেই উজানের ঢলে হাওরে আকস্মিক বন্যার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে বিরোধী দল রাজপথে গেলেও এখনও সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় জামায়াত এনসিপি জোটের রাজপথে নামাকে সন্দেহের চোখে দেখছে দলটির নেতারা। আন্দোলনের নামে অরাজকতা করলে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারিও দেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমন পীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই 2 শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যেই বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। তবে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর কোনো নির্দেশনা এখনো পৌঁছেনি তৃণমূলে। 2টা মাস পার হয়েছে, এগুলো উদ্দেশ্যমূলক। এখানেই প্রশ্ন থাকে যে দেশটাকে অরাজকতার সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে, আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। পার্লামেন্টারি পলিটিক্সে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা তীব্র মতানৈক্য তৈরি হবে, হইচও হতে পারে। সেইটা রাজপথে টেনে আনার তো কোনো যৌক্তিকতা নাই। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বিরোধী দল তারা পার্লামেন্টে যে ভূমিকা রাখা দরকার সেইটা তাদের পার্লামেন্টেই রাখা উচিত। এইটা রাজপথের বিষয় নয়। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে। কিন্তু তার আগেই, ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী। একদিকে রাষ্ট্র মেরামত, অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় এবার ঐতিহাসিক ঐক্যের নজির তৈরি হলো ত্রয়োদশ জাতীয় সংসদে। করণীয় ঠিক করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে প্রধান করে 10 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার ও বিরোধী দল। সংসদেই সরকার দলের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী, পরে তালিকা দেয় জামায়াতও। একই সঙ্গে কাজ করলে দেশের সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন স্পিকার। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 20তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হলো চলমান জ্বালানি সংকট নিরসনে। মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে নিজেদের কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিল বিরোধী দল। সাড়া দিলেন প্রধানমন্ত্রী। কথা বলার আগ্রহ জানিয়ে স্পিকারের কাছে বার্তা পাঠালেন। বক্তব্যে তুলে ধরলেন 10 সদস্যের কমিটি গঠন করে আলোচনা করার। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের 5 সদস্যের নাম ঘোষণা করেন। ওনারা প্রস্তাব দিয়েছিলেন ওনাদের পক্ষ থেকে যে ওনাদের কাছে কিছু পরামর্শ আছে। সরকারি দল এবং বিরোধী দল আমরা একসাথে সেই বিষয়গুলি নিয়ে কাজ করতে পারি। প্রস্তাব করছি যে মাননীয় জ্বালানি মন্ত্রী
ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে দেরি করলেন না বিরোধী দলের নেতাও। দিনের বৈঠক শেষের আগেই 5 জনের নাম ঘোষণা করে বিরোধী দল। 5 জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরো 5 জনের নাম ঘোষণা করছি। প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে। আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়, সংসদ যেন এর বাইরে না থাকে। এ সময় স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যা সমাধান করা সম্ভব হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কমিটির বৈঠকে বিরোধী দলের পরামর্শ সংকট মোকাবিলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দিনের কার্যসূচি অনুযায়ী সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্তে সায় দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত 1973 সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করা হলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সহ আরও এক প্রস্তাব ও 2 আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে আহত হয়েছেন সাংবাদিক সহ অন্তত 8 জন। এই ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে 2 সংগঠনের নেতারা। বৃহস্পতিবার রাত 8টার দিকে শাহবাগ থানার সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ, ছাত্র শিবিরের এক কর্মী ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে বাজে পোস্ট শিবিরের নেতা মাহমুদ করেছে, সেটার প্রতিবাদে সবাই এখানে জড়ো হয়েছে, তাকে যেন গ্রেপ্তার করা হয়। কিন্তু শিবিরের মববাজ নেতারা যারা সব সময় ক্যাম্পাসে মব করে বেড়ায়, এবি জোবায়ের এবং মোসাদ্দেক, তারা এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরেছে। আমরা তাদেরকে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি এবং এবি জোবায়ের এবং মোসাদ্দেককে আমরা নিরাপদে এখানে রেখেছি। তার বক্তব্য শেষ হতে না হতেই আবারও উত্তেজনা। এক ব্যক্তিকে জামা কাপড় ছেঁড়া অবস্থায় ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে থানার ভেতরে দিয়ে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযোগ, মোবাইল ফোন চুরি করেছে শিবিরের এই কর্মী। একজন শিবির নেতার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আসছে, সে এখানে এই ভিড়ের মধ্যে একজনের মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। এর কিছু সময় পরেই ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক SM ফরহাদের নেতৃত্বে একটি মিছিল আসে শাহবাগ থানার সামনে। বাড়ে উত্তেজনা। পরে মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে আসে ভিসির বাসভবনের সামনে। এ সময় তারা বিভিন্ন অভিযোগ করেন। এই পটুকার যখন হয়েছিল তখন এই সাথে সাথে আব্দুল্লাহ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সে দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় গিয়ে সে জিডি করতে যায়। ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। জুমা সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দে তাদের উপর হামলা হয়েছে। অভিযুক্ত ডাকসু নেতা শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছে ছাত্রদল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত এনসিপি। দলে ফেরাতে দলটির এবার টার্গেট অসন্তোষ থাকা বিএনপি নেতারা। অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য দরজা খোলা রেখেছে এনসিপি। সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, মধ্যপন্থা ও সম্ভাবনাময় হওয়ায় বিভিন্ন দলের পদবঞ্চিতরা ঝুঁকছেন এনসিপিতে। শাবাবসির প্রতিবেদন। জুলাই
জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা ও সমালোচনায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে সংসদ ও রাজপথে সরব দলটি। 11 দলীয় জোটের কর্মসূচির পাশাপাশি এনসিপি এখন ব্যস্ত সংগঠন গোছাতে। উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে এর মধ্যেই বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহর বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা 7-এ স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত যুবদলের সাবেক নেতা ইসাক সরকার এনসিপিতে যোগ দিতে পারেন এমন কথাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি বিএনপির সাবেক কিছু শীর্ষ নেতাদের দলে ভেড়াতে চাচ্ছে এনসিপি? সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, টার্গেট নয়, দ্বিপাক্ষিক যোগাযোগ রাখছে এনসিপি। রুমিন ফারহানা আপা বলেন কিংবা মঞ্জুর ভাই বলেন, খুব স্বাভাবিকভাবেই যে মানুষগুলোর এখনো গ্রহণযোগ্যতা আছে আমরা তাদের কাছে রিচ করব আমাদের জায়গা থেকে। অনেকে আছে যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করছি তালিকা ধরে, এমন অনেকে আছে যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করছে। জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তিনি কিন্তু এরকম বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছে নিজে অ্যাপ্রোচ করেছেন এবং এভাবে দলটা বড় করেছেন। তো আমরা সেই প্রক্রিয়াটা অনুসরণ করছি। এই প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্য যারা মানুষ, যাদের সাথে বৈষম্য করা হচ্ছে, উপযুক্ত স্পেসটা দেওয়া হচ্ছে না, স্বজনপ্রীতির কারণে যে মানুষগুলো তার উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না, সেই মানুষগুলো এনসিপিতে আসতে পারেন। সাংগঠনিক শক্তি বাড়াতে এবার অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দরজা খোলা রাখতে চায় এনসিপি। দলটির প্রধান নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিলেন সার্জিস আলম। বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, গণ অধিকার, যে কোনো রাজনৈতিক দল যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং 2, যাদের পূর্বে ফ্যাসিস্টের যে কাঠামো, যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। আমরা আমাদের জায়গা থেকে যদি তারা আগ্রহ দেখায়, আমরা ওই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা তাদেরকে দলে নিতে প্রস্তুত। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করেছে বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই মুহূর্তে শাহবাগে আছেন স্বপন আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। গতকালকে রাত 8:30টার দিকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে শাহবাগ থানাতেই যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরে আজকে সকাল, যদিও পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে না থাকলেও, তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু থমথমে একটি অবস্থা বিরাজ করছে। একটু ঘটনা আপনাদেরকে জানাতে চাই। গতকালকে রাত্রে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাকসুতে যিনি শিবিরের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তিনি একটি কুরুচিপূর্ণ একটি পোস্ট করেন এবং সেটাকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের শুরু হয় এবং তারপর থেকে আসলে পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয়। এবং রাত 8:30টার দিকে যখন ওই ছেলেটি এই শাহবাগ থানায় আসেন, তারপরে ডাকসুর আরও নেতা অর্থাৎ এবি জুবায়ের, মোসাদ্দেক তারাও আসেন এবং এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কিন্তু একটি সংঘর্ষ রূপ এবং তাকে সেটি হাতাহাতি পর্যায়ে পড়ায়। এই ঘটনায় তখনই কিন্তু প্রায় 10 থেকে 11 জন আহত হয়। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয় এমন তথ্য আমরা পেয়েছি। তারা কিন্তু রাত্রেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন এবং এই যে ঘটনা, এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে কোনো ধরনের রাজনৈতিক সৌন্দর্য যেটি বলে সেটির বাইরে গিয়ে, অর্থাৎ কুরুচিপূর্ণ যে কোনো জিনিস আসলে প্রতিপক্ষকে নিয়ে করা একটি যে ধরনের ঝামেলা বয়ে আনতে পারে। পাশাপাশি তারা বলছেন যে এখানে তৃতীয় পক্ষও হয়তোবা কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য যে কোনো ধরনের প্রক্রিয়া কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে, যেটির জন্য আবারও সেই আগের যে পরিস্থিতিগুলো অর্থাৎ ক্যাম্পাস জুড়ে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি তৈরি হতে পারে, এমনটা সাধারণ শিক্ষার্থী বলছে। এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা এড়িয়ে রাজনৈতিক যে সৌন্দর্য রয়েছে, মত প্রকাশের যে ভাষাগুলো রয়েছে, কিন্তু সেটি সুন্দরভাবে এবং সাবলীলভাবে হবে এমনটা তারা বলছেন, যেন কুরুচিপূর্ণ বা এমন ধরনের ঘটনা যাতে কেউ প্রকাশ না করে যেটিতে আসলে সংঘর্ষ বাধে। এর বাইরেও যেটি বললাম, তারা বলছেন যে এখানে তৃতীয় পক্ষ যারা আসলে সুযোগটি নেওয়ার জন্য রয়েছে তারা যেন এই ধরনের সুযোগ না পারে এবং ক্যাম্পাসে যেন কোনো ধরনের এই
অপ্রীতিকর পরিস্থিতি এবং উত্তপ্তকর পরিস্থিতি আবারও তৈরি না হয়। তবে আরেকটি বিষয় বলতে হয়, বেশ কয়েকদিন ধরেই আসলে চট্টগ্রামে যে দেয়াল লেখন কর্মসূচিকে ঘিরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল, তারপর থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু কিছুটা উত্তপ্ত অবস্থায় ছিল। আমরা দেখেছি সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তারাও দেয়াল লেখন কর্মসূচি করেন এবং পরবর্তীতে বিজয় ৭১ হলে ডাকসুর যারা প্রতিনিধি ছিলেন, হল প্রতিনিধি ছিলেন, তাদের সাথে একটি কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে ছাত্রদলের নেতারা সেখানে মিছিলও করেন। তো গতকালকের যে ঘটনা, সেটিতে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে যে কুরুচিপূর্ণ যে ফটোকার্ডটি ছাড়া হয়েছে, সেটি ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাড়া হয়েছিল এবং সেটি নিয়েই মূলত সংঘর্ষ। এবং এই ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ, অর্থাৎ শাহবাগ থানার সামনে থেকে আমার কাছে এই নিয়ে সব শেষ। যুক্ত ছিলাম শাহবাগ থানার সামনে থেকে। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয় জানালেন ট্রাম্প। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা। ১৩ বছরেও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি আলোচিত রানা প্লাজা মামলা। সাক্ষ্য গ্রহণেই আটকে আছে বিচার কাজ। দীর্ঘসূত্রিতায় বিচার পাওয়া নিয়ে হতাশ খোদ আইনজীবীরাও। ৪১ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিরা কেউ পলাতক, কেউ বা রয়েছেন জামিনে। আসিফ মোহাম্মদ সিয়ামের প্রতিবেদন। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে ঘটে দেশের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। রানা প্লাজা নামে ভবন ধসে প্রাণ হারান ১১৩৬ জন। এত মানুষের প্রাণহানিতে বদলে যায় দেশের তৈরি পোশাক খাত। কিন্তু ১৩ বছরও বিচারের কোনো চিত্র বদলায়নি। রানা প্লাজা ধস এবং ১১০০রও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ৪টি মামলা হয়। এর মধ্যে শুধু ইমারত নির্মাণ বিধিমালা ভঙ্গের ছোট মামলাটি নিষ্পত্তি হয়েছে। বাকি অবহেলায় হত্যাসহ ৩ মামলা এখনও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। হত্যা মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। বিচারের এই দীর্ঘসূত্রিতার কারণে ৪১ জন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিরা কেউ পলাতক বা কেউ জামিনে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এত মানুষের প্রাণহানিকে পুঁজি করে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করায় গুরুত্ব পায়নি বিচারিক প্রক্রিয়া। বাংলাদেশ সরকারের সেই সময় তৎকালীন সময়ে একটা সদিচ্ছার অভাব ছিল এবং এইটাকে পুঁজি করে তারা রাজনৈতিক একটা ফায়দা হাসিল করেছে। যেটা আমরা দেখেছি যে দিনের পর দিন অনেক সময় চলে গিয়েছে, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তেমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় না যে এটা দ্রুততার সাথে যাতে নিষ্পন্ন করা হয়। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরাও। বাকি সাক্ষীগুলো আসুক, আইসা সাক্ষ্য প্রমাণ শেষ হোক এবং বিজ্ঞ আদালত আসার জন্য যত প্রকার প্রসেস ইস্যু করা দরকার সেগুলো ইস্যু করা, এগুলা প্রসেস তামিল করে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করা হোক। আইনজীবীরা বলছেন, বিচার কাজ যে গতিতে এগুচ্ছে তাতে চলতি বছরে রায়ের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা যে ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বর্তমানে সবচেয়ে বেশি নিরাপদ ও পরিবেশ বান্ধব পোশাক কারখানার মালিক হয়েছে বাংলাদেশ। তবে শিল্প মালিকদের দাবি, এখনও শ্রমিকের অধিকার সুরক্ষায় সোচ্চার পশ্চিমা ক্রেতারা পোশাকের দাম বাড়াতে চায় না মোটেও। আর এই ঘটনার মামলা নিষ্পত্তির চিরায়ত দীর্ঘসূত্রতায় অনেকেই ন্যায় বিচার পাচ্ছে না বলে অভিযোগ শ্রমিক নেতাদের। এই অবস্থায় শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারকে আরও স্পষ্ট পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অন্তরা সেনের রিপোর্ট। রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ। এরপর পেরিয়েছে ১৩ বছর। পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশের ঘাটতির অভিযোগ তুলে বাংলাদেশি পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট, অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ, পরামর্শ ও উদ্যোক্তাদের দূরদর্শী বিনিয়োগ সিদ্ধান্তে বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব পোশাক কারখানার মালিক বর্তমানে বাংলাদেশ। ক্রাইসিস যেটা হয়েছিল রানা প্লাজা ইনসিডেন্টের কারণে, এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং সেই জায়গাটাতে বিশ্বে আমরা বলবো যে এই মুহূর্তে এই কমপ্লায়েন্স সেফটির দিক থেকে আমরা বিশ্বের অন্য পোশাক রপ্তানি দেশ যত আছে তাদের মধ্যে আমরা সবচেয়ে ভালো অবস্থানে আমরা আছি। এটা আমরা নিঃসন্দেহে আমরা খুব গর্ব করে বলতে পারি।
উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশি শ্রমিকের অর্থনৈতিক অধিকার সুরক্ষায় ক্রেতারা সোচ্চার হলেও তৎপর হয় না পোশাকের দাম বাড়াতে, যা সহজ করে দিতে পারে শ্রমের মূল্য বাড়িয়ে দেওয়ার পথ। এমন বদলে যাওয়া কর্মপরিবেশের মাঝেও শ্রমিক নেতাদের অভিযোগ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতায় এখনও মেলেনি ন্যায় বিচার, আর অব্যবস্থাপনার কারণে যথাযথ ক্ষতিপূরণ মেলেনি বলে অভিমত বিশ্লেষকদের। গত 13 বছর ধরে সোহেল রানা সহ যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের শাস্তির দাবি করে আসা হচ্ছে, সেই শাস্তিটাও আসলে হয়নি। তারা জেলে আছেন একভাবে বিভিন্ন মামলায়, বিশেষ করে সোহেল রানা আছেন, বাকিরা জামিন পেয়েছে, কিন্তু এই শাস্তির ব্যবস্থাটা বা বিচার প্রক্রিয়াটা যে সম্পন্ন করা, সেটা এখনও সম্পন্ন হয়নি। আমাদের দেশের শ্রমিকদের আয় খুব কম, সুতরাং ওই আন্তর্জাতিক মানদণ্ড হয় কি সারা জীবনের আয় হিসাব করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তা যেহেতু আয়ই কম এবং তখন তো আরও মজুরি কম ছিল, আস্তে আস্তে ওইটার ওই ব্যবস্থাপনা, যিনি ক্ষতিপূরণ পেয়েছেন তাকে তার ওটা সুরক্ষার ব্যাপার, এগুলো কিন্তু খুব করা হয় না। এখানে ক্ষতিপূরণের পরিমাণ এবং ক্ষতিপূরণের পদ্ধতি নিয়ে জাতীয়ভাবে আলোচনা হওয়া দরকার। নিরাপদ কর্মপরিবেশের মধ্যেই শ্রমিকের জীবনমান উন্নয়নে সবসময় সোচ্চার থাকবে সরকার, উদ্যোক্তা ও শ্রমিক নেতারা, এই প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। গঞ্জে শিশু হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে 2 জন। 2 ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গণপিটুনিতে হত্যার ঘটনার করা মামলার ভয়ে এখন ওই এলাকা পুরুষশূন্য। এদিকে আতিকা হত্যা মামলায় গ্রেপ্তার নাইমের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে নিহতের স্বর্ণালংকার। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। শিশু হত্যার ক্ষোভে অভিযুক্তের বাবা চাচাকে গণপিটুনিতে হত্যা হয়েছে, পাল্টাপাল্টি মামলা। এখন আসামি হওয়ার ভয়ে পুরো এলাকা পুরোশূন্য। মানিকগঞ্জ সদরের কান্দারপাড় গ্রামে আলোচিত শিশু আতিকা হত্যার 2 দিন পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নাইমকে। তার বিরুদ্ধে আতিকার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে হত্যা মামলা। অন্যদিকে আতিকা হত্যার পর নাইমকে না পেয়ে তার বাবা পান্নু মিয়া, চাচা ফজলুর রহমান এবং বড় ভাই নাজমুল হোসেনকে ডেকে এনে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে পান্নু ও ফজলুর মারা গেলে অজ্ঞাতদের আসামি করে পাল্টা মামলা হয়। এরপর থেকে মামলার ভয়ে পালিয়ে গ্রামের সব পুরুষ। আতঙ্কে দিন পার করছেন নারীরা। 80-90 জন মানুষের নামে এরকম একটা মামলা দিছে, তারা সবাই পলাতক। আতঙ্কে ভয়ে থাকি, আমার ছেলে পেলেরা কেউ বাড়ি নামক বাড়ি পুরুষ মানুষ নাই। আমরা আতিকা হত্যার পর থেকে আর কি অনেক ভয়ে আছি, আতঙ্কে আছি, কোনো একটা পুরুষ মানুষ আমাদের বাড়িতে নাই। অভিযুক্ত নাইম সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত শিশুর পরিবারের। ওরা নিষ্ঠুরের মতো মারছে, অগজানি আল্লাহ কি অগজানি সরকার এমন দেয় জানে, আমার মেয়ের দেহে আমার বুক যেমন খালি করছে, আর কোনো মায়ের বুক জানি একটার বুকও জানি খালি করে না, ওরা জানি অগজানি মৃত্যুদণ্ড হয়। এদিকে আতিকা হত্যা মামলায় গ্রেফতার নাইমের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে নিহতের স্বর্ণালংকার। আর কোনো ঘটনার পর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান পুলিশের। প্রকৃত যারা অপরাধ করেছে শুধুমাত্র তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, কিন্তু যারা আসলে কোনো অপরাধ করে নেই তাদের পালিয়ে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। দ্রুততম সময়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা নাইমকে অ্যারেস্ট করেছি এবং সে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করে সে 164 মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত 16 এপ্রিল বিকেলে কান্দারপাড় গ্রামে প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা আক্তারকে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নাইম। সময় সংবাদ, মানিকগঞ্জ। একদিকে মানা হচ্ছে না নকশা, অন্যদিকে দুর্বল নির্মাণ কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন। সেগুলোকে আবার বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দপ্তর। এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিও অপরিকল্পিত। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন সমাজের। আর সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত ভবন শনাক্তে শিগগিরই মাঠে নামছে প্রশাসন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা 10 তলা এই ভবনটির ফ্লোরগুলো ভাড়ায় নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর। অথচ দফায় দফায় চিঠি দিয়ে বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করায় দুর্নীতি আর অনিয়ম খোঁজা যাদের কাজ, সেই দুদক, পরিসংখ্যান অফিস সহ জেলার গুরুত্বপূর্ণ সব দপ্তরই এখন বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায়। আশ্চর্যের ব্যাপার, এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিরও একই দশা। ভাড়ায় নেওয়া জেলার প্রতিটি থানার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হচ্ছে, সরকারি সংস্থাগুলোই যেখানে নিয়মের ঊর্ধ্বে, সেখানে সাধারণ মানুষ কতটা নিয়ম মানছে?
শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে ঘনবসতি, পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, যার বড় একটা অংশ নির্মিত হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। ফলাফল, এসব ভবন একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে গাজীপুরে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। যারা পৌরসভা থাকছিল তারা পরিকল্পিতভাবে এই নগরটা করতে পারেনি। বাড়িঘরে কাম চলতে আছে, ওই ইট বালু দেওয়া সবসময় ভর্তিতে, মানুষ আসতে পারে না, এই অবস্থা। সুন্দর পরিকল্পিত হতো এই নগরটা কিভাবে গড়ে উঠবে, তাহলে এটা সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হতে পারতো। একসময় এসব তদারকির দায়িত্বে ছিল পৌরসভা, এরপর সিটি কর্পোরেশন, সবশেষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকল দপ্তরই পরিকল্পিত গাজীপুর গড়তে ব্যর্থ। ভবন নির্মাণে নিয়ম মানাতে সরকারি দপ্তরগুলোকে আরও সচেতন হওয়ার পরামর্শ নতুন জেলা প্রশাসকের। আর জনবল ঘাটতির কথা জানিয়ে গাউক চেয়ারম্যান বলছেন, অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে শিগগিরই মাঠে নামছে কর্তৃপক্ষ। নিজের মতো করে খামখেয়ালি মতো বাড়িঘর না করার জন্য অনুরোধ থাকবে। যদি এই বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটে, আইনি যে ক্ষমতা আছে জেলা প্রশাসনকে দেওয়া আছে, সেটি আমরা পুরোটাই অ্যাপ্লাই করব। গাউকো অকুপেন্সি সার্টিফিকেট দেখেছে বলে আমার মনে হয় না। আমরা আগামীতে এটা শিফট করছি খুব সহসাই, সেক্ষেত্রে আমরা নিয়মকানুন দেখেই করব। দুর্বল নির্মাণ কাঠামো আর রাস্তা ছাড়া নকশাবিহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে গাজীপুরে। পরিস্থিতি এমন যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিসের। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের পাশাপাশি উন্নয়নমূলক কাজে জনগণকে সম্পৃক্ত করার দাবি সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই নগরায়নের ব্যাপারে জনগণকে সচেতন করে, আইনের প্রয়োগ ঘটায়, তাহলেই কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত নগরী গড়ে তোলা সম্ভব হতো। ভূমিকম্পে এখনও কোনো দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে গাজীপুরবাসী, এমনটাই বলছে ফায়ার সার্ভিস। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। আপাতত বৃষ্টির কোনো আভাস দেখছে না আবহাওয়াবিদরা। অন্যদিকে উজানের ঢলে ভাসছে হাওর। একদিকে 36 ডিগ্রি ছড়ানো তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস, অন্যদিকে আকস্মিক বন্যায় তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রাজধানী সহ দেশ জুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরম যে পরিমাণ পড়ে মানুষের সহ্য হওয়ার মতো না। দেখা যাচ্ছে অল্প হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বের হলে মানে পানি খাইতে খাইতে মনে হয় যে ব্যাগে যা টাকা থাকে পানির পিছনে সব টাকা জায়গা। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যে সামান্য একটু পানি বা রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো কিছু করা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আপাতত বর্ষণের কোনো আভাস দেখছেন না আবহাওয়াবিদরা, তাই সহসাই তাপপ্রবাহ কমার কোনো পূর্বাভাসও নেই। চলমান যে তাপপ্রবাহটা সেটা 24শে এপ্রিল 25শে এপ্রিল মোটামুটি বিরাজমান থাকতে পারে। 26 তারিখ থেকে 29 তারিখ বা তার পরবর্তী সময় আমাদের বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ এবং বিস্তৃতি লাভ করতে পারে। তখন আমাদের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। জলবায়ুর এই বৈরী আচরণে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। ঝুঁকি বাড়ছে হিট স্ট্রোক ও পানিবাহিত রোগের। হিট স্ট্রোকটা ওই যে টেম্পারেচার একসময় এত অত্যাধিক বেড়ে যায়, তখন শরীরের আপনার যে আমাদের থার্মোরেগুলেশন আছে সেটাও ফেল করতে থাকে। বয়স যাদের কম তাদের মধ্যে ঝুঁকিটা যেমন বেশি, বয়স যাদের বেশি তাদের মধ্যে ঝুঁকিটা একটু অনেক বেশি। আমরা প্লেন ওয়াটার খেতে পারি, স্যালাইন ওয়াটার খেতে পারি, হ্যাঁ, এগুলো করে আমরা নিজেদেরকে রিহাইড্রেটেড রাখবো। তপ্ত এই পরিস্থিতির উল্টো পিঠে হাওর জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে, উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। ঝুঁকিতে কৃষকের ফসল। যে স্কেলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ওরকম যদি চলমান থাকে তাহলে হাওর অঞ্চল এবং নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যার ঝুঁকি রয়েছে। এর ফলে আমাদের প্রাইমারি ক্ষতিটা হয় যে ফসলের উপরে। বিরূপ আবহাওয়ায় একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। দ্বিমুখী সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে চালক সাইফুল ইসলাম আর ট্রলিটি
তার ট্রলিটি ব্যাক গিয়ার দিয়ে রাস্তায় তোলার চেষ্টা করছিলেন। এ সময় অসতর্কতাবশত পেছনে থাকা রিহানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাংড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিহানকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের একটি ইউনিয়নে নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। এতে অকালেই ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। কয়েক কিলোমিটার দূরে অন্য ইউনিয়নে গিয়ে পড়ালেখা করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সরকারিভাবে সহায়তার কথা জানায় জেলা প্রশাসন। শাহাদত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের 14 বছর বয়সী সালমান মোল্লা নিজ ইউনিয়ন পেয়ারপুরে মাধ্যমিক বিদ্যালয় না থাকায় 4 কিলোমিটার দূরে চর্মগুড়িয়া এলাকায় গিয়ে করতে হয় তার পড়ালেখা। একই অবস্থা ওই ইউনিয়নের মাধ্যমিকের শিক্ষার্থীদের। একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থাকলেও অষ্টম শ্রেণীর পর পড়ালেখার আগ্রহ হারাচ্ছে অনেকে। অন্যদিকে রাস্তায় ইপটিজিংয়ের ভয়ে অনেক অভিভাবক দূরে তাদের মেয়েদের পাঠাচ্ছেন না। শিগগিরই পেয়ারপুর ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমার বাড়ির কাছে একটা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থাকলেও আমার অনেক ভালো হতো। আমার বাড়ি থেকে আসতে যাইতে অনেক সমস্যা হয়। আমরা এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়তে পারি, বেশি পড়তে পারি না। আর দূরে যেতে হয় বিদায় বাবা মা দূরে যেতেও পড়তে দিতে পারে না। এলাকাবাসী ও অভিভাবকরা বলছেন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক মেয়ের বাল্যবিয়ে হচ্ছে, আর অনেক ছেলে অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে পড়ছে দুর্ঘটনার কবলে। চরমুরগা যাইতে যাতায়াতেরও বাচ্চাদের খুব সমস্যা। বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের পেয়ারপুর ইউনিয়নে একটি হাই স্কুল অত্যন্ত জরুরিভাবে দরকার। ব্যক্তিগত উদ্যোগে কেউ এগিয়ে আসলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনে সরকারিভাবে সহযোগিতার কথা জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে কার্যক্রম হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে প্রতিবেদন পাঠাতে হয়, সেখানেও আমরা এই বিষয়গুলিকে উপস্থাপন করতে পারবো যেন সরকারিভাবে উদ্যোগ নিয়ে সেখানে প্রাথমিক এবং মাধ্যমিক, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয় যেন স্থাপন করা হয়। পেয়ারপুর ইউনিয়নে 8টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। খ্যাত ফরিদপুরে এবার ফিকে হয়ে আসছে কৃষকের স্বপ্ন। তীব্র তাপদাহ আর ডিজেল সংকটে সেচ দিতে না পারার ব্যাহত হচ্ছে পাটের আবাদ। পাটে শুকিয়ে যাচ্ছে পাটের চারা, দেখা দিয়েছে পোকার আক্রমণও। চলতি বছর ফলন ব্যাহত হওয়ায় শঙ্কা প্রকাশ করছে চাষিরা। এদিকে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে ইতিমধ্যেই চাষিদের ফুয়েল কার্ড দেওয়া শুরু হয়েছে। চাষিদের যাতে আবাদে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবিনি রিপোর্ট। তপ্ত রোদে ফেটে চৌচির জমি, আর সেই খরা খেতেই সোনালী আঁশের অস্তিত্ব রক্ষার লড়াই করছে চাষিরা। পানির অভাবে বাড়ছে না পাটের চারা, উল্টো রোদের তীব্রতায় পুড়ে যাচ্ছে কচি পাতা, দেখা দিয়েছে পোকার আক্রমণ। ডিজেল সংকটে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন ফরিদপুরের চাষিরা। কৃষকদের দাবি বরাদ্দ দেয়া তেলের পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ডিজেল সরবরাহ নিশ্চিত করা না গেলে চলতি বছরে পাটের ফলনে বিপর্যয়ের শঙ্কা তাদের। তেল যদি না পাই তাহলে কোনো কাজ করবো না। আসি সকাল 8টা 10টা, আইসে পাম্পে এসে তেল পাই না। তেলের জন্য আমাকে ক্ষেত নষ্ট হয়ে যেতেছে, শীষ দিবার পারতেছি না। কৃষি কাট করছে, তাগের 5 লিটার তেল দেয়। সারা বছর বইরাই একটা ক্ষেত করি, সেই ক্ষেতটা যদি আমরা না করে পারি তো আমরা বাঁচুম কেমন? তেলের মানে পাট আমাকে যে তোমার 10 মণ হয় না, মানে 5 মণ। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে জেলায় ডিজেলের যে পরিমাণ চাহিদা রয়েছে সে তুলনায় কম পাচ্ছেন তারা। তেলের অবস্থা আমরা মোটামুটি যাই পাচ্ছি, আমাদের এই জায়গায় চাহিদা তার চাইতে বেশি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে ডিজেল সংকটে চাষাবাদ যেন ব্যাহত না হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদেরকে সেচ সহায়তার জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে এবং পাট চাষের জন্য যে সেচের প্রয়োজন সেই সেচের জন্য যে প্রয়োজনীয় তেল, সেই তেলের জন্য তাদের কার্ড সংশ্লিষ্ট কৃষকদেরকে প্রেরণ করা হচ্ছে। সংকট থেকে উত্তরণের জন্য এবং কৃষকদের যে ডিজেলের প্রাপ্তি যেটা আছে সেটা সরবরাহটা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসাররা, কৃষির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 87,300 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,95,000 মেট্রিক টন। সময় সংবাদ, ফরিদপুর। দখল দূষণে অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের আতিয়ার খাল। এক সময়ের খরস্রোতা খালটি এখন মৃতপ্রায়। পানি প্রবাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সেচ সুবিধা।
বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় আশেপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পনা অনুযায়ী খালের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই যে মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। ঝোপঝাড় আর আবর্জনার স্তূপ দেখে চেনার উপায় নেই এটি একসময় প্রবাহমান খাল ছিল। চারিদিকে দুর্গন্ধ আর পানিতে মশার লার্ভা। গোপালগঞ্জ পৌরসভা ও লতিফপুর ইউনিয়নের দুটি গ্রামের উপর দিয়ে প্রবাহিত আতিয়ার খাল। একসময় ছোট বড় নৌকায় কৃষিপণ্য পরিবহন করা হলেও বর্তমানে নেই পানির প্রবাহ। এ কারণে বন্ধ হয়ে গেছে সেচ সুবিধা। অনেক স্থানে খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। অন্যদিকে বর্ষা মৌসুমে পানির নিষ্কাশন না হওয়ায় আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চাষাবাস করতে পারছি না। খালটা যদি খনন করা হতো তাহলে আমরা ওই খালের থেকে জল দিয়ে আমরা জমি সেচ করতে পারতাম। খাল ঠিক যেরকম ছিল ওরকম আর নাই, এখন খাল ভরাট হয়ে গেছে। সেই খালের কোনো পানি যাচ্ছে না, ময়লা মশা আবর্জনা খুবই আমরা অসুস্থ হয়ে পড়তেছি, প্রচুর মশা। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পনা অনুযায়ী খালের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কাছে আমরা প্রতিবেদন পাঠাবো, তারপর বরাদ্দ পাওয়া গেলে এবং আমরা যদি ডিসি অফিসের সাথে আমরা কোঅর্ডিনেশন করে আমরা একেবারে খালটাকেও দখলমুক্ত করব এবং খননের মাধ্যমে এই খালটা আবার নতুন করে যাতে যাতে প্রবাহমান হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। 1979 সালে 4 কিলোমিটার দীর্ঘ আতিয়ার খাল খনন করা হয়। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ময়লা ফেলা নিয়ে বিবাদে সিটি কর্পোরেশন ও বন বিভাগ। উদ্যান কর্তৃপক্ষের অভিযোগ, আইন উপেক্ষা করে বনের সামনে ডাম্পিং স্টেশন নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে কথা বলতে নারাজ সিটি কর্পোরেশন প্রশাসক। সরকারের গুরুত্বপূর্ণ দুই দপ্তরের এমন কাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। প্রাকৃতিক ফুসফুস খ্যাত গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশপথে ময়লার স্তূপ। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক বনভূমির কেন এমন পরিণতি, এই প্রশ্নের উত্তর মিলবে মাত্র 200 মিটার সামনে গেলেই। জাতীয় উদ্যানের দেয়াল ভেঙে ভেতরে নির্মাণ করা হচ্ছে ময়লার ভাগার, যার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাতারাতি এমন কাণ্ডে ক্ষুব্ধ বন বিভাগ। চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরদিনই উদ্যানের প্রধান ফটক হয়ে যায় ময়লার স্তূপ। এরকম একটা উদ্যানের ভিতরে তারা হঠাৎ করে যে ময়লা ডাম্পিংয়ের জন্য যে স্থান নির্বাচন করবে, এটা আসলে আমরা খুবই মর্মাহত বিষয়টি নিয়ে জানতে দফায় দফায় যোগাযোগ করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে মুঠোফোনে নির্বাহী কর্মকর্তা জানান, আপাতত বন্ধ রয়েছে ভাগাড় তৈরির কাজ। ওটা ব্যক্তি মালিকানাধীন জমি, আর বন বিভাগেরও 2টা দাগ আছে। আমি ওটা মৌখিকভাবে নির্দেশনা দিচ্ছি সবাইকে যে ওখানে জমির পরিমাপ হয়ে ওই ডিমার্কেশন না হওয়া পর্যন্ত ওখানে কোনো কাজ হবে না। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ দুই দফতরের এমন কাণ্ডে বিব্রত স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে মানববন্ধন করে সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রতিবাদও জানিয়েছে তারা। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের জন্য নিঃশ্বাসের যোগান দেবে এই বন। আমরা চাই এই বনের একটা গাছের পাতাও যেন ময়লা বর্জ্যর জন্য নষ্ট না হয়। শালবনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ময়লার স্তূপ, গাছ কাটা, সিন্ডিকেট। আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিশেষজ্ঞ দল। জানালেন, বনের পাশে ময়লার ভাগার হলে হুমকিতে পড়বে পরিবেশ। এই সিগনিফিকেন্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। এ বিষয়ে বন বিভাগ ও সিটি কর্পোরেশনকে সমন্বয় করে সমস্যা সমাধানের তাগিদ জেলা প্রশাসকের। আমি মনে করি এটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান হওয়া উচিত, যেহেতু বন এবং প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেজন্য বন এবং প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এরই মধ্যে সিটি কর্পোরেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই ডাম্পিং জোন নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে আছে দাবি করে মাইন বসানোর নৌযান দখলেই গুলি নির্দেশ দিয়েছে ট্রাম্প। তেহরানও আলোচনা চায় বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তেহরানের সঙ্গে চিরস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানান। এদিন ইরানে পারমাণবিক হামলার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রীতিমতো চটে যান ট্রাম্প। তেহরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানান তিনি। কেন এমন নির্বোধের মতো প্রশ্ন করা হলো? কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব যখন সাধারণ অস্ত্র দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি? না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা ও চুক্তির কথা বললেও মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। যুদ্ধ বন্ধে ইরান ও আলোচনা ও সমঝোতা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার লঙ্ঘন ও হুমকি ধামকি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানি নেতারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। লেবাননে ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ 3 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দুদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলে অন্তত 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েল ও লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বৈরুত, তেল আবিব আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ভালো হয়েছে উল্লেখ করে হিজবুল্লাহ থেকে লেবাননকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও বলেন, শিগগিরই তিনি একটি বৈঠকের হোস্ট করবেন, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকবেন। লেবানন ও ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। তারা আরও 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আমরা আশা করি তেমনটাই ঘটবে, তবে তাদের হিজবুল্লাহর বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী এখানে আসবেন। এদিকে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় সামরিক ও কৌশলগত নীতি বজায় রেখে হিজবুল্লাহর হুমকি ঠেকানো হচ্ছে। এর আগে নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন সাংবাদিক আমাল খলিল, আহত হন এক ফটো সাংবাদিকও। স্থানীয় গণমাধ্যম জানায়, রিপোর্টিংয়ের সময় প্রথম হামলার পর আশ্রয় নেয়া বাড়িটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বাইসারিয়েই আমাল খলিলকে শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। এদিন তাইরি অঞ্চলে লেবানন ইসরায়েল যুদ্ধে নিহত হিজবুল্লাহ সদস্যদেরও জানাজা হয়। সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আমাল খলিল হত্যার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পক্ষকে আহ্বান জানায় সংস্থাটি। ইসরায়েলের বিমান হামলায় লেবানিজ সাংবাদিক আমাল খলিল নিহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমালের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে এই ঘটনায় আহত অন্য সাংবাদিকদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে পুনরায় সংঘাত শুরুর পর থেকে প্রায় 2500 মানুষের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় 27 জন সাংবাদিক। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যেও
শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম পর্বের ভোট গ্রহণ। মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ দিনাজপুরে কয়েকটি ঘটনায় নির্বাচন কমিশন তদন্ত শুরু করেছে। তবে ইতিহাসের সর্বোচ্চ ভোটের দিকে এগুচ্ছে রাজ্যটি। ভোট পড়েছে 92% বেশি। ভোট হয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যেও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকাল থেকে এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক উৎসবে সামিল হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের 16 জেলার ভোটারদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হয়েছে ভোটের লাইনও। নারী পুরুষ, প্রবীণ ও নতুন ভোটার সবাই সারিবদ্ধভাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। ভোট দেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অনেক বিজেপি নেতা ও হেভিওয়েট প্রার্থী। কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর, তৃণমূল নেতা গৌতম দেবও ভোট দিয়েছেন নিজেদের ভোট কেন্দ্রে। গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও একেবারে সহিংসতাহীন নির্বাচন করতে পারেনি নির্বাচন কমিশন। ভোটের দিন দুপুরে মুর্শিদাবাদের নওদায় প্রথম ভোট সহিংসতার দৃশ্য দেখা যায়। ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের গাড়ি বহরে চড়াও হয় একদল দুষ্কৃতকারী। এরপর বীরভূমের খয়রাশোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও লাঠিচার্জ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনাও ঘটে। তবে সহিংসতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিন শান্তিপূর্ণভাবে 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ভোট গ্রহণও সম্পূর্ণ হয়েছে। ভোট দেন কেটিপির প্রধান থালাপতি বিজয়। ভোট দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আগামী 4 মে এই দুই রাজ্য ছাড়াও আসাম, কেরালা ও পুদুচেরিতে হওয়া বিধানসভা নির্বাচনের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন সকালের সময়। খেলার খবর। শান্ত লিটনের জুটি ম্যাচ মোড় ঘুরিয়ে দিয়েছে। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে বলেই টানা 3 সিরিজ জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। দুই পেসার মুস্তাফিজ, নাহিদ রানাকে নিয়েও প্রশংসা করেছেন অধিনায়ক। নাহিদ রানার সামনেও বাংলাদেশের অনেক ম্যাচ জয়ের নায়ক হবেন প্রত্যাশা মিরাজের। 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে অতিরিক্ত না ভেবে আপাতত ভালো ক্রিকেট খেলার দিকেই মনোযোগ ওয়ানডে এই অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 2 ওয়ানডেতে জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা ছিল ধারাবাহিক। মিরপুরে 21 রানে 2 আর সাগরিকায় 32 রানেই চলে যায় প্রথম 3 উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন লিটন শান্ত। দলের অন্যতম সিনিয়র 2 ক্রিকেটার খেললেন দায়িত্ব নিয়ে। দল পেল বড় স্কোরের ভিত। শেষ পর্যন্ত ওই জুটি গড়ে দেয় পার্থক্য। ম্যাচ শেষে দলের টেস্ট ও টি-20 অধিনায়ককে প্রশংসায় ভাসালেন মেহেদী মিরাজ। সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম যে পারফরমেন্সটা ভালোভাবে শো করার জন্য এবং সবাই এন্ড অফ দ্য ডে টিমেরও রেজাল্ট হবে। আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস মানে ইটস ডিফিকাল্ট অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এটা একটা মানে আনবিলিভেবল। সিরিজে আলাদা করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসাররা। ফিজ, শরীফুল, নাহিদ, তাসকিনরা তুলে নেন 21 উইকেট। সিরিজ সেরা নাহিদের গতির সামনে রীতিমতো ধুকেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশের নতুন গতি তারকা প্রশংসিত হচ্ছেন বিশ্বব্যাপী। মিরাজের চোখে নাহিদ এখন ভবিষ্যতের তারকা। নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য। দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে। ও প্রথম থেকে শেষ পর্যন্ত
একই গতিতে বল করতে পারে, এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। শেষ ওয়ানডে খেলতে নেমে ফিজ দেখিয়েছেন পুরনো ঝলক। প্রায় 7 বছর পর ওয়ানডেতে পেয়েছেন ফাইফার। বাঁহাতি পেসারদের মধ্যে 5 উইকেট নিয়ে এখন কিংবদন্তি ওয়াসিম আকরামের পাশে কাটার মাস্টার। 9টি ফাইফার নিয়ে সামনে আছেন শুধুই মিচেল স্টার্ক। দীর্ঘদিন একসঙ্গে খেলা সতীর্থর এমন এক স্পেল দেখে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে অধিনায়কের। মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য, এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয়, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও র্যাঙ্কিংয়ে আগের 9ম স্থানে আছে বাংলাদেশ, তবে বেড়েছে রেটিং পয়েন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদে জুলাই সনদ ইস্যুর সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় বিরোধীদের রাজপথে নামা নিয়ে সন্দেহ, আন্দোলনের নামে অরাজকতা করলে মোকাবেলার হুঁশিয়ারি। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর নজর এনসিপির। পদবঞ্চিত বিএনপি নেতাদের দলে ফেরানোর টার্গেট। দরজা খোলা অপরাধহীন ছাত্রলীগ নেতাকর্মীদের জন্য। এবং 13 বছরও বিচার আদালতের গণ্ডি পার হতে পারেনি রানা প্লাজা মামলা। আটকে সাক্ষ্য গ্রহণে ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। এখনও মিলছে না পণ্যের ন্যায্য দাম। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ মিসবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।